আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সো আজকে আমরা চলে আসছি, অলরেডি তোমাদের মেডিকেল পরীক্ষা একদম দরজায় নক করতেছে। যাই হোক, তারপরে হলো তোমাদের যদি কখনো পড়াশোনা থেকে বোরিং লাগে বা কোনো কিছু যদি পড়তে ইচ্ছা না করে, তখন ওই মোমেন্টগুলোতে এইগুলো বসে একটু এগুলো শুনতে পারো। মানে আমার এটা পার্সোনাল পরামর্শ, বাট আলাদাভাবে সময় নষ্ট করে এগুলো দেখার সময় নেই। ঠিক আছে, তো নিজের পড়াটা নিজের মতো করে পড়তে থাকো। তারপর যদি মনে হয় যে লাস্ট আওয়ার মুক্তিযুদ্ধ থেকে যে কী কোশ্চেনগুলো আসবে এটা নিয়ে একটু দেখতে চাই, সো ওই সময় এই ভিডিওগুলো দেখতে পারো। আমরা ইউটিউবে এগুলো মানে আপলোড দিয়ে রাখবো। ঠিক আছে, সো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা কি বেল আইকনটা প্রেস করে রাখতে পারো। সো নতুন নতুন ভিডিও তুমি অলরেডি সবসময় পেয়ে যাবে। সো আজকে আমরা কথা বলতেছি, আর তোমাদের যদি মেডিকেল রিলেটেড যত কথা আছে, ঠিক আছে, সব কিছু আমরা ব্রাদার্স সাজেশনের ইউটিউব চ্যানেল থেকে আমরা আপলোড দিয়ে দিচ্ছি। সো তোমরা ওইখানে যে দেখতে পারো, ওইখানে যে প্লেলিস্ট আছে মেডিকেল নিয়ে যত কথা, সো ওইখানে দেখে যেটা নিয়ে কনফিউশন সবগুলো ভিডিও দেখতে যাও না, শুধু যেটা নিয়ে কনফিউশন আছে শুধু ওটা দেখতে পারো। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, সো কালকের মধ্যে তোমরা বা আজকের মধ্যে তোমরা কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই ওটা নিয়ে ভিডিও আপলোড করে দেবো। ওকে, সো আসো চলো শুরু করি। মুক্তিযুদ্ধ, হ্যাঁ, মুক্তিযুদ্ধ নিয়ে আমরা এর আগে কথা বলছি, বাট যেগুলো নিয়ে একদম মাস্ট মানে দেখা যাওয়া উচিত পরীক্ষার আগে একদম শেষ মোমেন্টে, ওটা নিয়ে আমরা একটু কথা বলবো। ওকে, ঠিক আছে, সো চলো আমরা শুরু করে দিই। সবার আগে যদি বলি, যে জায়গা থেকে বারবার লাস্ট 2 বছর 3 বছর প্রত্যেক বছর কোশ্চেন আসছে, সেটা হলো সেক্টর থেকে মাস্ট মাস্ট মাস্ট। তুমি মেডিকেল পরীক্ষা দিবা, সেক্টর থেকে একটা কোশ্চেন আসবে না, মানে এটা হইতেই পারে না। ঠিক আছে, একটা মাস্ট তুমি পাবা ইনশাআল্লাহ। হ্যাঁ, সো সেক্টর পরীক্ষা দিতে গেলে তুমি একটা কোশ্চেন মাস্ট পাইতেছো। সো আমরা সবার আগে আজকে সেক্টর নিয়ে কথা বলবো। সেক্টর নিয়ে আমি দেখো একটু বলি, মোটামুটি আগে তোমাদের একটু দেখাই, আমি বেসিকটা একটু দেখাই। বাংলাদেশ মানচিত্র আমি তো ভালো আঁকি না, আর তারপরে যদি তোমাদের দেখাই, দেখো এটা এরকম নাম 3D থাকে। ঠিক আছে, মোটামুটি যদি ধরো এরকম এরকম ভাবে উঠতে থাকে, এই ক্ষেত্রে আমরা জানি। ঠিক আছে, মোটামুটি বাইরে দিকে যদি ধরো, ঠিক আছে, আর একটু লম্বা করে রাখতে পারলে ভালো হতো। মোটামুটি ধরো যে এরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে, বাংলাদেশের মানচিত্র আর একটু লম্বা করে রাখতে পারলে ভালো হতো। ঠিক আছে, তো আপাতত ধরো চিন্তা করো এরকম এই সেক্টরগুলোর ক্ষেত্রে দেখো, আমরা যেটা বলি চিত্র নিয়ে যেরকমই হোক, মোটামুটি তুমি বাংলাদেশের ম্যাপ যদি থাকে, অথবা যদি কারো কাছে না থাকে কোনো সমস্যা নেই, গুগলে যা জাস্ট খালি এলো বাংলাদেশ ম্যাপ লিখবা, সুন্দর যে ছবিটা পাবো ওটা একটু জাস্ট ডাউনলোড করে ফেলবা, দেন তুমি জাস্ট সেক্টরগুলো দেখবা। সেক্টরগুলো আমি জাস্ট একটু বলে দিই। দেখো, আমরা জানি যে বাংলাদেশের কোন অঞ্চলগুলো কোন দিকে থাকে, মোটামুটি তোমরা জানো এই অঞ্চলগুলোতে সিলেট থাকে। ঠিক আছে, এদিকে কক্সবাজার আছে, ওকে, এদিকে পঞ্চগড় আছে। ঠিক আছে, আর এদিকে এদিকে যদি তোমাদের বলি তো খুলনার যে জায়গাগুলো আছে এগুলো আছে, আর মাঝখানের দিকে ঢাকা আছে। ঠিক আছে, এটা মোটামুটি আমরা জানি। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো চট্টগ্রাম আছে। তো মোটামুটি তোমরা অনেক কিছু জানো, আমি ওগুলো নিয়ে বলতেছি না, বাট সেক্টরগুলো কিভাবে হয়েছে বাংলাদেশের মানচিত্র যদি তোমাদের মাথায় থাকে, তাহলে সেক্টরগুলো কিভাবে জাস্ট একটু মাথাটা চোখ বোলাবা, মানচিত্র থেকে জাস্ট 2 মিনিট সময় দিবা, বল তোমার সেক্টরগুলো মনে হয়ে গেছে। মনে রাখবে 1 নম্বর সেক্টরটা এইদিকে থাকে। ঠিক আছে, 1 নম্বর সেক্টরটা এই পর্যন্ত থাকে মোটামুটি, অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, এইখানে যে জেলাগুলো আছে। ঠিক আছে, মানে এক কথায় বললে এগুলো খারাপ, আমি মনে রাখতাম এরকম। হ্যাঁ, এটা খারাপ জায়গা না, খারাপ থাকে। হ্যাঁ, মানে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, এই যে পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো, এগুলো সব 1 নম্বর সেক্টরে ছিল। দেন এখানে কি আছে, মাঝখানে দিকে আছে কুমিল্লা। ঠিক আছে, এই কুমিল্লা যে অঞ্চলটা আছে এটা হলো 2 নম্বর সেক্টর। ঠিক আছে, কুমিল্লা যে অঞ্চলটা আছে 2 নম্বর সেক্টর। এই ঢাকা আসলেও যদিও মাঝখানে, বাট এটা যদি 2 নম্বর সেক্টরের মধ্যে পড়ে, কিছুটা 3 নম্বর সেক্টরের মধ্যে পড়ে। ঠিক আছে, তার অর্থাৎ 2 আর 3 কিন্তু কি ঢাকা কুমিল্লার এই জায়গাগুলোতে আছে। ঠিক আছে, দেন 4 নম্বর 5 নম্বর সেক্টর যদি বলি, এদিকে মৌলভীবাজার থাকে। তুমি একটু ম্যাপ থেকে দেখবা, তাহলে তোমার সহজ লাগবে। হ্যাঁ, ঠিক আছে, এই ক্ষেত্রে যদি বলি মৌলভীবাজারের ক্ষেত্রে এদিকে থাকে 4 নম্বর সেক্টর, আর 5 নম্বর সেক্টরে থাকে সিলেটের দিকে। অর্থাৎ দেখো, মানে তুমি যদি ম্যাপটা বাসায় যাও, ম্যাপটা যদি দেখতে থাকো, যে 1 নম্বর সেক্টর এই কোনায় থাকে, 2 নম্বর সেক্টর এদিকে থাকে, 3 নম্বর সেক্টরে তারপরের অংশটুকু থাকে। ঠিক আছে, 4 নম্বর সেক্টরে এই সিলেট মৌলভীবাজার এইগুলো দিয়ে থাকে, 4-5। হ্যাঁ, 4-5 দেন কি হয়, 6 নম্বর সেক্টরে এই পাশে চলে আসে। অর্থাৎ দেখো 1 2 3 4 5, তুমি একটু ম্যাপটা দেখবা, আমার এটা দেখার দরকার না, আমি একটু দেখাচ্ছি কিভাবে যাচ্ছে, পুরো ম্যাপটা আঁকতে পারিনি, সো একটু দেখাই দিচ্ছি। 5 নম্বর 6 নম্বর চলে যাবো, 6 পরে 7 নম্বর এদিকে কি থাকে, বগুড়া, ঠিক আছে, রাজশাহী, এই অঞ্চলগুলো থাকে। তাহলে বগুড়া, রাজশাহী অঞ্চলগুলো থাকে। হ্যাঁ, দেন 8 নম্বর সেক্টর যদি চলে আসো, 8 নম্বরে কি থাকে ভাই, আমি মনে রাখতাম মানে কুচবিহার মনে রাখতাম, কুচবিহার হলো কুষ্টিয়া, আর যদি হলো যশোর। হ্যাঁ, কুষ্টিয়া, যশোর, বিশেষ করে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কি আমরা জানি হলো কি গোপালগঞ্জ কিন্তু 8 নম্বর সেক্টরে থাকে। হ্যাঁ, গোপালগঞ্জ। ঠিক আছে, গোপালগঞ্জের এটা পর্যন্ত ঠিক আছে কিনা দেখো।
তারপর 9 নম্বর সেক্টরে চলে আসো। 9 নম্বর সেক্টর কি থাকবে ভাই? খুলনা রিলেটেড যে অঞ্চলগুলো, খুলনার পাশে কি আছে? এদিকে আছে বরিশাল, ঠিক আছে, পরে আছে পটুয়াখালী, এগুলো, ঠিক আছে। তাহলে আমি আবার বলতেছি, 1 নম্বর হলো চট্টগ্রামের রিটুক, 2 নম্বর কুমিল্লার রিটুক, 3 নম্বর হলো এই যে মৌলভীবাজার রিলেটেড বা সিলেট রিলেটেড এগুলো, ঠিক আছে। মানে সরি, 3 নম্বরের ক্ষেত্রে হলো ঢাকা, কুমিল্লা, কিশোরগঞ্জ আর কি বলা হয়, একটু দেখো আর কি। আর 4 নম্বর সেক্টর আছে মৌলভীবাজার বা সিলেটের এই অংশগুলো চারপাশে, অর্থাৎ 1 2 3 4 5, মানে এটা এই দিকটা উঠতেছে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, এই মাঝখানে একটু বাদ হয়ে 6 নম্বরটা এনে চলে আসছে। তারপর এর নিচে 7, এর নিচে 8, 8 এর নিচে 9, 9 নিচে এই যে দেখো এটা হলো 10। 10 নম্বর সেক্টরে কি নাই, কোনো আমাদের কোনো সেক্টর কমান্ডার দিচ্ছে না, খুব ইম্পর্টেন্ট, বারবার আসে, ঠিক আছে। সেক্টর কমান্ডার নাই, সেক্টর কমান্ডার এই 10 নম্বর সেক্টর কমান্ডার। আর তাহলে 11 নম্বর সেক্টরে কারা আছে ভাই? আমরা ময়মনসিংহে যারা আছে, এই ময়মনসিংহ কি আছে 11 নম্বর সেক্টর আছে। হ্যাঁ, ঢাকা কিন্তু ঢাকা কার মাঝখানে বসে? 2 আর 3 এর মাঝখানে বসে। যদি চিত্রটা আমি ওইভাবে আঁকি নাই, অর্থাৎ দেখো ব্যাপারটা কি হচ্ছে, এই 1 2 3 4 5, এই যে 6 7 8 9 10, তারপর শেষে আছে এই যে, তাহলে ব্যাপারটা হলো এটা এরকম ভাবে ঘুরে 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 এই যে এখানে গেছে, ঠিক আছে। অর্থাৎ তুমি আজকে ম্যাপটা ডাউনলোড করবা, জাস্ট ম্যাপটা ডাউনলোড করে এক ঝলক একটু দেখে রাখবা, বুঝতে পারছি? এক ঝলক একটু দেখে রাখবা, দেখে রাখলে দেখো তোমার একটু ক্লিয়ার হয়ে গেছে। মানে মুখস্থ করার দরকার নেই, একটু জাস্ট চোখ বলে রাখবা যে কোন জায়গাটা আছে, ঠিক আছে। তাহলে দেখবা ইনশাআল্লাহ পারতেছো। ওকে, সো এটা নিয়ে আসলে আমার পড়া না, বাট আমি একটু মনে হলো যে একটু দেখাই দিলে ভালো হবে, এই জন্য একটু দেখাই দিলাম। হ্যাঁ, চিত্রটা কিন্তু খুবই বাজে, আমার চিত্র দেখার দরকার নাই, তুমি একটু যেটা বললাম, ঠিক আছে, গুগলে যাবা, গুগলে যা সেক্টর কমান্ডার, মানে বাংলাদেশের ম্যাপে সেক্টর কমান্ডার মানে সেক্টর গুলা লেখা সার্চ দেবা, দেখো সুন্দর চিত্র চলে আসছে। ওকে, তো এরপর চলে আসো মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের পরে চলে আসছি আমরা, সেটা হলো দেখো সেক্টর কমান্ডারে চলে আসবো। তো আমরা জানি সেক্টর আছে কি 1 থেকে 11টা, ঠিক আছে। এর মধ্যে 10 নম্বর সেক্টরে কি ছিল না, কোনো 10 নম্বর যে সেক্টরটা ছিল এটাতে কোনো সেক্টর কমান্ডার ছিল না, এটাকে মানে নৌবাহিনীর জন্য নৌ সেক্টর ছিল আর কি, ঠিক আছে, নৌ কমান্ডার ছিল আর কি। হ্যাঁ, ঠিক আছে, নৌ কমান্ডার যে সেক্টর ছিল 10 নম্বরটা, বা কোনোটাতে সেক্টর কমান্ডার ছিল না 10 নম্বরটা, বিশ্বাস করো এটাই মেডিকেলে কয়েকবার আসছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো এই ক্ষেত্রে সেক্টর কমান্ডার খুবই ঝামেলা, অনেকের অনেক ঝামেলা বানে, আমি একটা ছোট্ট সূত্র দিতেছি, এটা দিয়ে সব মনে রাখা যায়। হ্যাঁ, মনে রাখবা জিআর খাস 10 বানুর ওজন শূন্যতা। হ্যাঁ, খালি এই কথাটা একটু মনে রাখবা, জিআর খাস 10 বানুর ওজন শূন্যতা, ঠিক আছে, জিআর খাস 10 বানুর ওজন শূন্যতা, ঠিক আছে, জিআর খাস 10 বানুর ওজন শূন্যতা। জিআর নিচে 1 মনে রাখবা, ঠিক আছে, খায়ের নিচে 2 মনে রাখবা, খাস 3 মনে রাখবা, দয়ের নিচে 4 মনে রাখবা, এর নিচে 5 মনে রাখবা, বা দিয়ে 6 মনে রাখবা, নু দিয়ে 7 মনে রাখবা, ঠিক আছে, মানে র দিয়ে কিছু নাই, সরি, ও এর নিচে 8 মনে রাখবা, জয়ের নিচে 9 মনে রাখবা, ঠিক আছে, 10 এটার নিচে 10 মনে রাখবা, এর তার নিচে 11 মনে রাখবা, ঠিক আছে। দেখো এটা বন্ধু ঠিক আছে কিনা, বুঝছো না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ওজনের 9টা দিয়ে কিছু নাই, এটা মনে রাখো, আর বানর র দিয়ে কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে জাস্ট এই কথাটা মনে রাখবো, জিআর খাস 10 বানর ওজন শূন্যতা। হ্যাঁ, যেন আমি তোমাদের ক্লিয়ার করে দিই, তাহলে জিআর খাস 10 বানর, আমি কিন্তু আবারও বলতেছি সেক্টর পড়বো মানে ইনশাআল্লাহ 1 নাম্বার শিওর কমন পাবা, ঠিক আছে। সো সেক্টরটা ভালো মতো করে যাও, তাহলে 1 নাম্বার আসে। তাহলে 1 নাম্বার কি জিআর দেখে মনে রাখবো, বুঝতেছি 1 নাম্বার সেক্টর কমান্ডার কি ছিল? মেজর জিয়াউর রহমান। হ্যাঁ, মেজর জিয়াউর রহমান। হ্যাঁ, এখন প্রত্যেকটা সেক্টরে 2 জন করে সেক্টর কমান্ডার আছে। হ্যাঁ, আমরা আপাতত একটা শিখি, তারপর আমি 2 নাম্বারটা বলবো কিভাবে কি করবা, ঠিক আছে। 2 নাম্বারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, যে এরা হলো প্রধান ছিল। হ্যাঁ, এই জন্য এদেরটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, 2 নাম্বার চলে আসো। 2 নাম্বার কি মনে রাখবা? 2 নাম্বার মনে রাখবা খালেদ মোশাররফ। হ্যাঁ, মেজর আর লিখলাম না, মেজর খালেদ মোশাররফ। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বলছি, 1 নাম্বার বলছি জিয়া দিয়ে মনে রাখবে জিয়াউর রহমান। হ্যাঁ, খা দিয়ে কি মনে রাখবে খালেদ মোশাররফ। তবে 3 নাম্বার চলে আসো, দন্তস্ব আছে। হ্যাঁ, দন্তস্ব দিয়ে মনে রাখবে মেজর শফিউল্লাহ। হ্যাঁ, যদিও শফিউল্লাহ আমরা তালিবাস দিয়ে লিখি, তাহলে শফিউল্লাহ মনে রাখবো। হ্যাঁ, সদিয়া শফিউল্লাহ। তারপরে দ দিয়ে আসো 4 নাম্বার সেক্টর। 4 নাম্বার সেক্টরের ক্ষেত্রে কি মনে রাখবা? মেজর সিআর দত্ত। হ্যাঁ, মানে দ দিয়ে দত্ত মনে রাখবা, সি আর দত্ত। হ্যাঁ, সিআর দত্ত খুব ইম্পর্টেন্ট। সিআর দত্তর পনেরো বলে চিত্তরঞ্জন দত্ত আর কি। হ্যাঁ, চিত্তরঞ্জন দত্ত। যাই হোক, আপাতত এই দ দিয়ে কি মনে রাখবো, তাহলে দত্ত মনে রাখবো। হ্যাঁ, তারপরে আসো তালিবাস্য 5 নাম্বার। 5 নাম্বার যে তালিবাস্য আছে, ঠিক আছে, এটা দিয়ে মনে রাখবো শওকত আলী, মেজর শওকত আলী। ঠিক আছে, এটা একটু ঝামেলা বাজে, শফিউল্লাহ শওকত আলী, এটা একটু মনে রেখো আর কি। হ্যাঁ, 3-এ থাকে শফিউল্লাহ, ঠিক আছে, 5-এ থাকে শওকত আলী।
ঠিক আছে, 5-এ থাকে শওকত আলী, আর 3-এ কে থাকে শফিউল্লাহ। ওকে, তাহলে জিয়া দিয়ে জিয়া, খা দিয়ে হলো কি বলছি খালিদ মোশাররফ, স দিয়ে হলো আগে বলছি শফিউল্লাহ, আগে শফিউল্লাহ, তুল্লাহ তো আগেই থাকবে, হ্যাঁ, পরে তো আলী থাকবে। তাহলে আগে শফিউল্লাহ, তারপরে দত্ত, তারপরে হলো কি শওকত আলী, বাদে কি মনে রাখবো বাসার। হ্যাঁ, 6 নম্বরে কি আছে মেজর, এত কিছু মনে রাখার দরকার নেই, বাসার মনে রাখবো। হ্যাঁ, বাসার। হ্যাঁ, তারপর 7 নম্বরে চলে আসো। 7 নম্বরের ক্ষেত্রে কি মনে রাখবা, 7 নম্বরে কি আছে বা নু, নু দিয়ে হলো কি মনে রাখবা, নু দিয়ে মনে রাখবো হলো নুরুজ্জামান। হ্যাঁ, নু দিয়ে নুরুজ্জামান, নু দিয়ে নুরুজ্জামান। হ্যাঁ, তাহলে আমি আবারও বলতেছি, দেখো জিদে জিয়াউর রহমান, খালিদ মোশাররফ, শফিউল্লাহ, সিয়াদ দত্ত, দত্ত, শওকত আলী, বাদে বাসার, নুরিয়া, নুরুজ্জামান। হ্যাঁ, তারপর 8 নম্বরে চলে আসো। 8 নম্বর কি আছে, ও দিয়ে মনে রাখবো। হ্যাঁ, ও দিয়ে তাহলে কি মনে রাখবো, উসমান চৌধুরী, ও দিয়া উসমান চৌধুরী। ঠিক আছে, তারপর 9 নম্বরে চলে আসো। তারপর জ দিয়ে কি মনে রাখবো, আব্দুল জলিল। হ্যাঁ, ঠিক আছে, জ দিয়ে কি মনে রাখবো, আব্দুল জলিল। হ্যাঁ, তারপর কি আছে 10 নম্বর, 10 নম্বরে কি মনে রাখবো, শূন্য, শূন্য দিয়ে কি মানে শূন্য। হ্যাঁ, মানে নাই আর কি। হ্যাঁ, যে কোনো সেক্টর কমান্ডার নাই, শূন্য। হ্যাঁ, আর 11 নম্বরে চলে আসো। 11 নম্বর কি আছে, তা দিয়ে কি মনে রাখবো, মেজর তাহের আর কি। হ্যাঁ, এই মোটামুটি খুব ইম্পর্টেন্ট, এইটুকু যদি মনে রাখতে পারো এনাফ তোমাদের লেভেলে। তাহলে জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা। হ্যাঁ, কি মনে রাখবো, জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা। হ্যাঁ, এর পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। আমরা আবার বলতেছি, কি মনে রাখবো, জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা। হ্যাঁ, জিয়া দিয়ে মনে রাখবো মেজর জিয়াউর রহমান, খা দিয়ে মনে রাখবো খালিদ মোশাররফ, দন্তস্ব দিয়ে মনে রাখবো হলো শফিউল্লাহ। আমি বলছি আগে উল্লাহ পর আলী। হ্যাঁ, তাই স দিয়ে শফিউল্লাহ, পরে দ দিয়ে হলো দত্ত, তালিবাস দিয়ে বলছি শওকত আলী। ঠিক আছে, বা দিয়ে হলো বাসার, নু দিয়ে নুরুজ্জামান। ঠিক আছে, উ দিয়ে হলো উসমান চৌধুরী, জ দিয়ে হলো কি আব্দুল জলিল। ঠিক আছে, দন্ত না কিছু নাই। হ্যাঁ, শূন্য দিয়ে 10 নম্বর কি আমরা জানি নৌ কমান্ডারদের সেক্টর, ওই সেক্টরে কোনো কি ছিল না, নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। এটাই মোস্ট ইম্পর্টেন্ট, এটা মেডিকেল কোশ্চেন আসছে। আচ্ছা, তাহলে এটা সেক্টর কমান্ডার ছিল না, মানে সেক্টর কমান্ডার ছিল না। আর 11 নম্বরে তাহের আছে। হ্যাঁ, এরাই প্রধানত ছিল, কিন্তু পাশাপাশি কোনো কোনো জায়গায় কোনো কোনো সেক্টরে একাধিক সেক্টর কমান্ডার ছিল। ঠিক আছে, কোনো কোনো জায়গায় একাধিক সেক্টর কমান্ডার ছিল। তো এদের ক্ষেত্রে ভাই কি করবো, এদের ক্ষেত্রে আসলে তোমাদের লেভেলে তো দরকার নাই, তারপর আমি একটু বলে দিচ্ছি, যদি কেউ পারো তাহলে মনে রাখতে পারো, আর না হলে দরকার নেই। ঠিক আছে, আমি যেটা মনে রাখতাম, এই যে নুরুজ্জামান আছে না, নুরুজ্জামানের ক্ষেত্রে আমি মনে রাখতাম নানু। ঠিক আছে, আরেকজন থেকে গেল নাজমুল। ঠিক আছে, একজন কি বলছি, একজনের ক্ষেত্রে বলছিল কি নুরুজ্জামান, আরেকজন নাজমুল হক। তাহলে এই যে না দিয়া নু দিয়ে মনে রাখা যায় নানু। হ্যাঁ, আমরা অনেকে নানুটা কিনা, তাহলে এই 7 নম্বর সেক্টরে না সাথে নু আছে। হ্যাঁ, নানু মনে রাখবো। ঠিক আছে, তারপর জিয়াউরের ক্ষেত্রে জিয়ার, এই যে লাস্টে র আছে না। ঠিক আছে, র দিয়ে আমরা কি মনে রাখতে পারি, র দিয়ে রফিক মনে রাখতে পারি, র দিয়ে রফিক মনে রাখতে পারি। হ্যাঁ, জিয়াউরের পাশাপাশি রফিক আর কি, যদি মনে রাখতে চাও কেউ। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আছে খালিদ মোশাররফ, এটা মোটামুটি আর লাগবে না, খালিদ মোশাররফ মনে রেখো। শফিউল্লাহ মাঝখানে চলে আসো, শফিউল্লাহ একটা মনে রেখো। সিয়াদ দত্ত মোস্ট ইম্পর্টেন্ট, একাই থাকে। শওকত আলী একাই আছে, তো ওটা আর মনে রাখার দরকার নেই। বাসার একজনই আছে, নুরুজ্জামানের সাথে নাজমুলটা মনে রাখবা। উসমান চৌধুরী আছে, ওনার সাথে মঞ্জুর আছিল, যদি মনে রাখতে পারো আর কি, মেজর এম এ মঞ্জুর, না হোক মনে হলে দরকার নেই। ঠিক আছে, মঞ্জুর যদি পারো। আব্দুল জলিল একাই ছিল, দরকার নাই। ঠিক আছে, বাট মঞ্জুরও এই সরি এটা তো মঞ্জুর ছিল, এই দুইটাতে মঞ্জুর কমন ছিল, যদি দেখতে চাও দেখতে পারো, বাট আমি বলছি সিঙ্গেলটা ইম্পর্টেন্ট, যেটা পড়াইছি ওটা মাস্ট। আর 10 নম্বর তো ছিল না, 13 নম্বর 11 নম্বর কি বলে 11 নম্বর তাহের ছিল, এতটুকু মনে রেখে চলবে ইনশাল্লাহ। তাহলে আমি আবার বলতেছি, জিয়ার খাস 10 বানুর ওজন শূন্যতা, জিয়া দিয়ে জিয়াউর রহমান, র দিয়ে রফিক। ঠিক আছে, খা দিয়ে হলো কি খালিদ মোশাররফ, দন্তস্ব দিয়ে বলছি প্রথমে শফিউল্লাহ, দ দিয়ে দত্ত, তালিবাস দিয়ে শওকত আলী, বা দিয়ে বাসার, নু দিয়ে নুরুজ্জামান, উ দিয়ে হলো উসমান আলী, জ দিয়ে আব্দুল জলিল, শূন্য দিয়ে নাই, তাহের দিয়ে তা দিয়ে তাহের। এই হলো 11টা সেক্টর, খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ 1 নম্বর কমন পাবা। হ্যাঁ, যদি এটা মনে রাখতে পারো। তাহলে কোন কোন সেক্টর, তার মানে ঢাকা কোন সেক্টরে পড়ছে, খুব ইম্পর্টেন্ট। ঢাকা কিন্তু 2 আর 3। ঠিক আছে, ঢাকা কিন্তু 2 আর কত 3 নম্বর সেক্টরের মধ্যে পড়ছে। হ্যাঁ, ঠিক আছে, ঢাকা কিন্তু 2 আর 3 নম্বর সেক্টরে পড়ছে। আর আরেকটা জিনিস আছে, অনেক সময় ঢাকা জেলা কোন নম্বর সেক্টরে পড়ছে, এটা ইম্পর্টেন্ট। ঢাকা জেলা, জেলা যদি বলে বা ঢাকা শহর যদি বলে, তখন কিন্তু আনসার হবে এগুলো 2 নম্বর সেক্টর। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, ঢাকা জেলা বা ঢাকা শহর যদি বলে 2 নম্বর, আর ঢাকা বিভাগ যদি বলে, তাহলে বিভাগ হলো 2 আর 3 নম্বর সেক্টর। হ্যাঁ, তাহলে ঢাকা জেলা ঢাকা শহর 2 নম্বর সেক্টর, ঢাকা বিভাগ বলে 2 আর 3 নম্বর সেক্টর। ঠিক আছে, বুঝতে পারছি। এই আর বাকি সেক্টরে যে ভাগটা বলছি এইখান থেকে শুরু হবে। হ্যাঁ, ওই চট্টগ্রামের ওই কক্সবাজার থেকে, এটা 1 2 3 4 5, পরে এখানে 6 7 8 9, তারপর 10 নম্বর, তারপর মাঝখানে 11 নম্বর। ঠিক আছে, এটা এইভাবে মনে রাখো, দেখো অনেকদিন মনে আছে। ওকে, এটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। তাহলে এটা মুছে ফেলাম। সেক্টর থেকে আই থিঙ্ক প্রশ্ন আসলে একটা প্রশ্ন পাওয়া যাবে ইনশাল্লাহ। হ্যাঁ,
আছে। আর আমাদের 3টা ফোর্স ছিল, একটা হলো জেড ফোর্স, এটা জাস্ট মনে রেখো, একটা এস ফোর্স আর কে ফোর্স। জেড দিয়ে জিয়াউর রহমান, সে জেড ফোর্সের প্রধান ছিল জিয়াউর রহমান, ঠিক আছে। এস ফোর্সের প্রধান কে ছিল, আমরা একটু আগে বলছি শফিউল্লাহ, ঠিক আছে। আর কে ফোর্সে কি ছিল, খালেদ মোশাররফ। এই নামটা বলে মনে রাখবা। তাহলে 3টা ফোর্স ছিল, 3টা ফোর্সের কার কি নাম? জেড ফোর্সের জিয়াউর রহমান প্রধান ছিল, এস ফোর্সের শফিউল্লাহ ছিল, আর কে ফোর্সে কি ছিল, খালেদ মোশাররফ। হ্যাঁ, এটা একটু মনে রেখো, তাহলেই হবে। ওকে, আচ্ছা। তারপরে চলো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অপারেশন জ্যাকপট মাস্ট, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অপারেশন জ্যাকপট আমাদের নৌ কমান্ডার দ্বারা যারা যে অপারেশনটা চালনা করা হয়েছে, নৌ কমান্ডার দ্বারা যে অপারেশনটা করা হয়েছে, সেই অপারেশনের নাম কি? অপারেশন জ্যাকপট, ঠিক আছে। অপারেশন জ্যাকপট। আর একটা অপারেশন সার্চলাইট মনে আছে না, 25শে মার্চ কালো রাত্রিতে, ওটা অপারেশন সার্চলাইট, ঠিক আছে। এগুলো ঝামেলা বাজাবো না, ওটা অপারেশন সার্চলাইট, ঠিক আছে। এগুলো 25শে মার্চে ছিল, ঠিক আছে। এই আর আমরা কি বলছি, নৌ কমান্ডের দ্বারা কি আছে? অপারেশন জ্যাকপট, ঠিক আছে। অপারেশন জ্যাকপট, এটা আমাদের কিন্তু ভালো অপারেশন জ্যাকপট যেটা। ওকে, আচ্ছা। তারপর আমরা দিলে কয়টা সেক্টর বলছি? 11টা সেক্টর। কয়টা সাব সেক্টর? জেলা কয়টা? 64টা। তাহলে 64টা সাব সেক্টর, এটা অনেক সময় চলে আসে। তাহলে সেক্টর বললে 11টা, আর সাব সেক্টর বললে কয়টা? সাব সেক্টর বললে আমাদের 64টা সাব সেক্টর আছে। ওকে, এটা পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, তারপর চলে আসো। তাহলে সেক্টর শেষ, সেক্টর কমান্ডার শেষ, মোটামুটি এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপর কিছু কিছু জিনিস আছে খুব ইম্পর্টেন্ট। এক নম্বর আসলে মুজিব ব্যাটারি, ঠিক আছে। আরেকটা আছে ক্র্যাক প্লাটুন, এটা আমাদের মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড, বাট সেটা কোন কয় নাম্বার সেক্টরের সাথে কাজ করছে? দুইজনই 2 নাম্বার সেক্টরে কাজ করছে, শেষ। এটুকু মনে রাখলে হবে। মুজিব ব্যাটারি কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করছে? 2 নাম্বার সেক্টরে। ক্র্যাক প্লাটুন কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করছে? 2 নাম্বার সেক্টরে। কয় নাম্বার সেক্টরে? 2 নাম্বার সেক্টরে। তবে 2 নাম্বার সেক্টরে সেক্টর কমান্ডার কে ছিল? খালেদ মোশাররফ। তাহলে খালেদ মোশাররফ এগুলো সেক্টর কমান্ডার ছিল। হ্যাঁ, ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে মুজিব ব্যাটারি আর ক্র্যাক প্লাটুন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্র্যাক প্লাটুন, ক্র্যাক প্লাটুন দুই কার সাথে রিলেটেড? 2 নাম্বার সেক্টরের সাথে রিলেটেড। দুইটাই কার সাথে রিলেটেড? দুইটাই কে বলছি? 2 নাম্বার সেক্টরের সাথে রিলেটেড। ওকে, তারপর চলো আমাদের কি হয়েছে, আমরা জানি যে পরবর্তীতে কি আমাদের যুদ্ধের সময় আমাদের আস্তে আস্তে কি হয়, বলা হয় 3রা নভেম্বরের দিকে আইসা হলো কি, যখন হলো মানে পাকিস্তানের সাথে কি বলে, পাকিস্তান আমাদের উপর আক্রমণ করলো এবং ভারতকে আক্রমণ করা শুরু করলো, তখন ভারত কি করলো, বাংলাদেশের সাথে মিলা কি গঠন করলো? যৌথ বাহিনী গঠন করলো। খুব ইম্পর্টেন্ট এই যে যৌথ বাহিনী গঠন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভারত যখন বাংলাদেশের সাথে যৌথ বাহিনী গঠন করলো, এটা হলো যৌথ বাহিনী গঠন, এটা হলো 21শে নভেম্বর। হ্যাঁ, 21 নভেম্বর 1971। হ্যাঁ, 21 নভেম্বর 1971, খুব ইম্পর্টেন্ট। যৌথ বাহিনী গঠন কত তারিখে? 21 নভেম্বর 1971। কারা কারা নিয়ে গঠন হয়েছে? বাংলাদেশের হলো মুক্তি বাহিনী, আর ভারতের ক্ষেত্রে কি আছে? ভারতের সেনাবাহিনী দিয়েছিল। তাহলে বাংলাদেশ এবং ভারত মূলত মানে মিলিতভাবে কি গঠন করে? যৌথ বাহিনী গঠন করে। হ্যাঁ, যৌথ বাহিনী গঠন করে। এই যৌথ বাহিনীর কমান্ডার ছিল কে? যৌথ বাহিনীর কমান্ডার ছিল জগজিৎ সিং অরোরা। হ্যাঁ, জগজিৎ সিং অরোরা। হ্যাঁ, অরোরা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। জগজিৎ সিং অরোরা, ঠিক আছে। পাকিস্তান যখন আমাদের কাছে আত্মসমর্পণ করলো, তখন কিন্তু কার কাছে আত্মসমর্পণ করে? জগজিৎ সিং অরোরার কাছে কিন্তু আত্মসমর্পণ করে। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে। আমরা বলতেছি যৌথ বাহিনীর সংগঠন মানে গঠন হয়েছিল কি 21 নভেম্বর 1971, এবং যৌথ বাহিনীর কমান্ডার ছিল কি? জগজিৎ সিং অরোরা। এবং পাকিস্তান যখন আত্মসমর্পণ করে, তখন কিন্তু জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করে, ঠিক আছে। জগজিৎ সিং অরোরার কাছে কি করে? আত্মসমর্পণ করে। হ্যাঁ, ঠিক আছে, এটুকু পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। তাহলে এই জগজিৎ সিং অরোরার কাছে কত তারিখে আত্মসমর্পণ করে? আমরা জানি 16 ডিসেম্বর। হ্যাঁ, যেদিন আমাদের কি 1971, হ্যাঁ, যেটা আমাদের কি বিজয় দিবস। হ্যাঁ, 16 ডিসেম্বর কি আমাদের 1971, এটা কি আমাদের বিজয় দিবস। এবং এটা কোথায় কোথায় স্থানটা কোথায় কোথায় আত্মসমর্পণ করে? রেসকোর্স ময়দানে। হ্যাঁ, কোথায়? রেসকোর্স ময়দানে। রেসকোর্স ময়দানে। হ্যাঁ, রেসকোর্স ময়দানে। ওকে, এই কত হাজার সৈন্য? কত হাজার সৈন্য? 93,000। হ্যাঁ, 93,000 পাকিস্তানি সৈন্য কি করে? আমাদের কাছে আত্মসমর্পণ করে, ঠিক আছে। এটা পর্যন্ত ক্লিয়ার? এটা পর্যন্ত ক্লিয়ার আছে? তাহলে আমরা শুরু করি। যৌথ বাহিনী এটুকু, আই থিঙ্ক এটুকু মনে রাখলে চলবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের বাংলাদেশের উদ্বোধন হয়েছে কত তারিখে? 16 ডিসেম্বর 1971। তাহলে বাংলাদেশের বিজয় দিবস কবে? এগুলো লিখলাম না, এগুলো 16 ডিসেম্বর। হ্যাঁ, ঠিক আছে। এই তারপরে পরে চলে আসো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হলো প্রথম শত্রুমুক্ত জেলা 6 ডিসেম্বর। হ্যাঁ, আমাদের বিজয় দিবস হয়েছে, আর এগুলো 6 ডিসেম্বর, মানে 10 দিন আগে। হ্যাঁ, প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি? যশোর। ওকে,
তারপর চলে আসে বিদেশিদের অবদান। মনে রাখবা মেডিকেল পরীক্ষা দিতে গেছো, এটা মাস্ট, মেডিকেল পরীক্ষায় বিদেশিদের অবদান আসবেই, বিদেশিদের অবদান। হ্যাঁ, এই যে আমি আমার স্টার দিয়ে দিলাম, মেডিকেল পরীক্ষা দিয়ে এসে আমাকে বললো, ঠিক আছে, মনে রেখো যে ভাইয়া বলে দিচ্ছে বিদেশিদের অবদান আসবে, একটা কোশ্চেন মাস্ট, ঠিক আছে, এটা তো কোনো মিস হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, এখন আসো, বলা হয় যে মুক্তিযুদ্ধের যে খবরাখবর ছিল এটা বহির্বিশ্বে, মুক্তিযুদ্ধের খবরাখবর বহির্বিশ্বে, ঠিক আছে, প্রচারের প্রধান কেন্দ্র কোথায় ছিল? প্রচারের প্রধান কেন্দ্র বাংলাদেশে ছিল না বিদেশি ছিল? অবশ্যই বিদেশি ছিল, বাংলাদেশে তো আসলে ওরকম ছিল না। তাহলে বহির্বিশ্বে প্রচারের প্রধান কেন্দ্র ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে, বহির্বিশ্বে প্রচারের প্রধান কেন্দ্র ছিল লন্ডন। কোথায়? লন্ডন, ঠিক আছে, লন্ডন, ঠিক আছে, লন্ডন, ঠিক আছে। আর এখানে বলা হয় এই লন্ডনে, ঠিক আছে, আমাদের একজন বিচারপতি ছিল, বিচারপতি আবু সাইদ চৌধুরী। হ্যাঁ, বিচারপতি আবু সাইদ চৌধুরী, আবু সাইদ চৌধুরী, বিচারপতি আবু সাইদ চৌধুরী আছে, ওনার নেতৃত্বে গঠন হয়েছিল, ঠিক আছে, স্টিয়ারিং কমিটি। হ্যাঁ, সরি, স্টিয়ারিং কমিটি। হ্যাঁ, ওনার নেতৃত্বে একটা কমিটি গঠন হয়, এই কমিটিটার নাম হলো স্টিয়ারিং কমিটি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে স্টিয়ারিং কমিটি। হ্যাঁ, তাহলে বিচারপতি আবু সাইদ চৌধুরী লন্ডনে থেকে একটা কমিটি গঠন করেছিল, ওই কমিটির নাম ছিল কি? স্টিয়ারিং কমিটি। হ্যাঁ, এটা তো মনে রেখো, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের সময়, বাংলাদেশ যখন এরকম, বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল, তখন পুরো বিশ্ব দুইটা ব্লকে ভাগ হয়ে গেল, ঠিক আছে। একটা হলো আমাদের শত্রু, মানে আমাদের পক্ষে ছিল, ওটাকে বলা হয় মিত্র পক্ষ, আর একটা আমাদের বিরুদ্ধে যারা ছিল তাদেরকে বলা হয় কি? শত্রু পক্ষ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দুইটা ব্লক যে হলো, দুই ব্লকের মধ্যে কি ছিল? এক নম্বর যে ব্লকটা ছিল এটা হলো সোভিয়েত ইউনিয়ন, মানে বর্তমান যে রাশিয়া ছিল। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়নের আন্ডারে কি ছিল? সমাজতান্ত্রিক দল। হ্যাঁ, সমাজতান্ত্রিক দল, এগুলো একটু জানা রাখা, এগুলো খুবই কম ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা লেস ইম্পর্টেন্ট, বাট একটু খালি তোমাদের বলার জন্য বলতেছি। 2 নম্বর চলে আসো, 2 নম্বর হলো কি? মার্কিন নেতৃত্বাধীন। হ্যাঁ, নেতৃত্বাধীন, ঠিক আছে, মার্কিন নেতৃত্বাধীন কি আছে? গণতান্ত্রিক ব্লক। হ্যাঁ, ঠিক আছে, অনেকে গণতান্ত্রিক দেখে হলো কি দাগায় ফেলে, কিন্তু এটা কিন্তু আমাদের শত্রুপক্ষ ছিল। হ্যাঁ, অর্থাৎ মার্কিনরা কি ছিল? আমাদের, আমেরিকা কিন্তু আমাদের পক্ষে ছিল না। হ্যাঁ, রাশিয়া কিন্তু আমাদের পক্ষে ছিল। হ্যাঁ, যদিও আমরা রাশিয়া অনেক কথাবার্তা, যাই হোক, তো মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদের অনেক হেল্প করছে। হ্যাঁ, এই ভারতের পাশাপাশি রাশিয়া আমাদের অনেক হেল্প করছে। তো এই দুটো ব্লক ছিল, আমাদের পক্ষের শক্তি ছিল কারা? সোভিয়েত ইউনিয়ন একটা। হ্যাঁ, আর বিপক্ষের শক্তি কারা ছিল? এটা হলো আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র যারা ছিল। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপর চলে আসো কিছু, এখন যেটা বলবো এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভুলে যাবে, এটা লাগবে না, এটা এইটা লাগবে। হ্যাঁ, তাহলে প্রথম কেন্দ্র ছিল লন্ডন, আর উনি কে কাজ করতো? আবু সাইদ চৌধুরী, এবং ওই যে কমিটি ছিল ওটার নাম কি? স্টিয়ারিং কমিটি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসো, সপ্তম নৌবহর, খুব ইম্পর্টেন্ট, সপ্তম নৌবহর। হ্যাঁ, সপ্তম নৌবহর খুব ইম্পর্টেন্ট। সপ্তম নৌবহরের ক্ষেত্রে দেখো, আমরা জানি সপ্তম নৌবহরটা কি? 1971 সালের 9 ডিসেম্বর, ঠিক আছে, মুক্তিযুদ্ধের বিপক্ষে রাশিয়া আর কি বলে যুক্তরাষ্ট্র যে নৌবহরটা প্রেরণ করছিল সেটা হলো কি? সপ্তম নৌবহর। তাহলে এটা কিন্তু আমাদের নিজস্ব নৌবহর না, ঠিক আছে। কয় তারিখে? 9 ডিসেম্বর, 9 ডিসেম্বর 1971 সালে, 9 ডিসেম্বর 1971 সালে কি করলো? একটা আমাদের নৌবহর পাঠালো, মানে আর কি বলে আমাদের বিপক্ষে একটা নৌবহর পাঠালো। কারা পাঠাইছে? মার্কিনরা। কারা পাঠাইছে? মার্কিনরা। কারা পাঠাইছে? মার্কিনরা আমাদের বিরুদ্ধে যে নৌবহরটা পাঠিয়েছিল 9 ডিসেম্বর 1971, এই নৌবহরটার নাম হলো কি? সপ্তম নৌবহর, ঠিক আছে। এই নৌবহরটার নাম কি হলো? সপ্তম নৌবহর, ঠিক আছে। এই নৌবহরের সদর দপ্তর কোথায় ছিল? সদর দপ্তর, এই নৌবহরের সদর দপ্তর ছিল ইউকুসুক আর কি। হ্যাঁ, এগুলো একটু মনে রেখো আর কি, দেখো ইউকুসুক বলে। হ্যাঁ, ইউকুসুক, সদর দপ্তর ছিল কি? ইউকুসুক। মানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সপ্তম নৌবহর কারা দিছিল? সেটা হলো কি? মার্কিনরা, ঠিক আছে, মানে হলো মার্কিন আমেরিকার আর কি। হ্যাঁ, যুক্তরাষ্ট্র, মার্কিন কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য না কিন্তু। হ্যাঁ, যুক্তরাষ্ট্র। ওকে, আচ্ছা, কমান্ডার দরকার নেই, কমান্ডারটা দেখে রাখতে পারো যদি দরকার বলতে। কমান্ডার ছিল ডায়মন্ড গর্ডন। হ্যাঁ, ডায়মন্ড গর্ডন বলা হয় তাকে, ঠিক আছে, যদি মনে রাখতে পারো ভালো। এই দুটা একটু মানে মোটামুটি একটা রিডিং দেওয়া যাবে আর কি। হ্যাঁ, এই তারপর চলে আসে এর বিপরীতে যে আমাদের জন্য যে নৌবহরটা পাঠাইলো সেটা নাম হলো অষ্টম নৌবহর। অষ্টম নৌবহর, তাহলে এটা আমাদের জন্য পাঠিয়েছিল। হ্যাঁ, কারা পাঠিয়েছিল? সোভিয়েত ইউনিয়ন। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন আমাদের জন্য যে নৌবহরটা পাঠিয়েছিল এটা নাম অষ্টম নৌবহর। তাহলে অষ্টমটা আমাদের। হ্যাঁ, সপ্তমটা কিন্তু আমাদের বিপরীতে,
আমাদের বিপরীতে পাঠাইছিল যুক্তরাষ্ট্র, আর আমাদের সাথে আমাদের জন্য পাঠাইছিল কি সোভিয়েত ইউনিয়ন। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন। আর এটার যে কমান্ডার ছিল, এটা মনে রাখলে ভালো, না রাখলে দরকার নাই, ঠিক আছে। এর নাম লিয়াকভ ছিল, আর অনেক নাম আছে বড়, বাট লিয়াকভটা মনে রেখে তাহলে হবে, তুই মনে রাখতে চাও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটুকু পর্যন্ত মনে রাখলে চলবে আপাতত। তো নৌবহরগুলো ইম্পর্টেন্ট, খালি এইটুকু যে সপ্তম নৌবহর মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে, এর বিপরীতে অষ্টম নৌবহর সোভিয়েত ইউনিয়ন দিচ্ছে, এটা আমাদেরকে দিচ্ছে, এটা হলো ওদেরকে, মানে আমাদের বিপরীতে। হ্যাঁ, পাকিস্তানদের দিছিল এই, ঠিক আছে। এতটুকু মনে রাখলে হবে। সদর দপ্তর কমান্ডার দেখতে চাইলে দেখতে পারো, না দেখলে দরকার নেই, ঠিক আছে। এটাও গর্ডন। হ্যাঁ, ওটা হলো মানে ঝামেলা আর কি, ডায়মন্ড গর্ডন, এটা হলো ওনাদের ছিল। আর আমাদের লিয়াকভ, হ্যাঁ, আমাদের ছিল কি, এগুলো দরকার নেই। আচ্ছা, এই মোটামুটি। তারপর চলে আসো ওই সময় কে কি ছিল, ঠিক আছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট মানে বিদেশি কে কে বড় বড় হলো কি কি বলে দায়িত্বে ছিল। তার মধ্যে হলো মুক্তিযুদ্ধের সময়, ঠিক আছে, ভারতের প্রধানমন্ত্রী কে ছিল, ইম্পর্টেন্ট, ভারতের প্রধানমন্ত্রী। হ্যাঁ, যিনি আমাদের সবচেয়ে বেশি হেল্প করছে, তার নাম হলো ইন্দিরা গান্ধী। হ্যাঁ, ইন্দিরা গান্ধী, ঠিক আছে। ভারতের প্রধানমন্ত্রী কে ছিল, ইন্দিরা গান্ধী। হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। হ্যাঁ, এটা মনে রেখো। আর এর পাশাপাশি আরেকটা যেটা মনে রাখবো, ওই সময় জাতিসংঘের মহাসচিব কে ছিল, ঠিক আছে, জাতিসংঘের মহাসচিব। আর অনেক কিছু আছে, বাট এই দুটো বেশি ইম্পর্টেন্ট, একটু মনে রেখো। বাকিগুলো যদি তোমরা মনে রাখতে পারো ভালো। উনির নাম ছিল উথান। হ্যাঁ, উথান কেন ইম্পর্টেন্ট, উনি আর হলো কি ছিল, আমাদের এশিয়া মহাদেশে ছিল। হ্যাঁ, ওনার বাসা ছিল মায়ানমার বা মিয়ানমার আমরা যেটা বলি। হ্যাঁ, তাহলে উথান টেবল কোন দেশে ছিল, মিয়ানমারে ছিল। হ্যাঁ, এটা তো মনে রেখো, তাহলে হবে। আরো অনেকে আছে, আমি আবার বললাম, যদি সবগুলো মনে রাখতে পারো ভালো, বাট অ্যাটলিস্ট এই দুজনের নাম অবশ্যই মনে রাখবো। ওকে, আচ্ছা, তারপর চলে আসো মোস্ট ইম্পর্টেন্ট যেটা বারবার আসে, সেটা হলো কি, ওনার নাম হলো সাইমন ওডারল্যান্ড। হ্যাঁ, সাইমন ওডারল্যান্ড। আমি যেটা মনে রাখতাম, দেখো ল্যান্ড মানে কি, ভূমি না, অর্থাৎ ভূমিতে যা একদম সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, বাংলাদেশের যুদ্ধে যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, এরকম একজন বিদেশির নাম হলো ওডারল্যান্ড। ল্যান্ড মানে হলো ভূমি বা হলো কি জায়গা বা জমি, যেটাই বলো, এই জমিটা এসে যুদ্ধ করছে বা ভূমিটা এসে যুদ্ধ করছে একমাত্র ব্যক্তিকে ওডারল্যান্ড। তা ল্যান্ড থাকলে তুমি জায়গা বাদে যুদ্ধে অংশগ্রহণ করছে সক্রিয়ভাবে। হ্যাঁ, ওনার নাম কি, ওডারল্যান্ড, ঠিক আছে। আর মুক্তিযুদ্ধের রিলেটেড যত আসলে এরকম মানে কারা কাজ করছে, কোনটা কোন জায়গায় কাজ করতে, বেশিরভাগ সেক্টর গুলো 2 নম্বর, ঠিক আছে। মানে 2 নম্বর সেক্টরটা কেন ইম্পর্টেন্ট ছিল, কারণ ঢাকা শহর 2 নম্বর সেক্টরের আন্ডারে ছিল, এই জন্য ওটা খুব ইম্পর্টেন্ট ছিল। এই জন্য সবচেয়ে বেশি আমাদের কি এমফেসিস কোন জায়গায় দিতে হয়েছে, কারণ রাজধানী যদি হলো কি হয়ে যায়, মানে দখল হয়ে যেত, তাহলে কিন্তু আমরা স্বাধীনতা পাইতাম না। তো এই জন্য আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে রাজধানীকে ঠিক রাখতে হবে, এই জন্য সবাই কিন্তু 2 নম্বর সেক্টরে বেশি কাজ করছে। তো এই জন্য বলি এই ওডারল্যান্ডের ক্ষেত্রে মনে রাখবো আমরা, ওডারল্যান্ড কোন দেশের নাগরিক, খুব ইম্পর্টেন্ট। ওনার জন্ম ছিল নেদারল্যান্ডে, ঠিক আছে, নেদারল্যান্ডে জন্ম, আর নাগরিক ছিল কিন্তু অস্ট্রেলীয় নাগরিক। হ্যাঁ, অস্ট্রেলীয় নাগরিক। পরীক্ষায় কিন্তু বারবার আসে কোন দেশীয় নাগরিক, আনসার কিন্তু অস্ট্রেলীয়, ঠিক আছে। কোন দেশের নাগরিক, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া যদি কখনো না থাকে তখন নেদারল্যান্ড মনে রাখবা, বাট নেদারল্যান্ডে শুধু জন্মই হয়েছে, বাট নাগরিক অ্যাকচুয়ালি অস্ট্রেলীয় নাগরিক। এই জন্য আসে কোন দেশীয় নাগরিক, আনসার হলো অস্ট্রেলীয় নাগরিক। হ্যাঁ, কোন দেশের নাগরিক, অস্ট্রেলীয় নাগরিক। হ্যাঁ, উনি কয় নম্বর সেক্টরে কাজ করছে, 2 নম্বর সেক্টরে। কয় নম্বর, 2 নম্বর। আমি বারবার বলছি যে বেশিরভাগই কে কয় নম্বর সেক্টরে কাজ করছে, 2 নম্বর, ঠিক আছে। বলা হয় সরাসরি উনি ল্যান্ড যেহেতু আছে, ল্যান্ড মানে বলছি এই জন্য কি করছে, উনি সরাসরি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছে। হ্যাঁ, মানে ভূমিতে যায় কাজ করছে আর কি, অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ, সরাসরি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ একমাত্র বিদেশি, এভাবে আসে সরাসরি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ একমাত্র বিদেশি, তার নাম সাইমন ওডারল্যান্ড, ঠিক আছে। এই জন্য পরবর্তীতে তাকে কি ঘোষণা করা হয়েছে, বীর প্রতীক ঘোষণা করা হয়েছে। কি, বীর প্রতীক ঘোষণা করা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে বীর প্রতীক প্রাপ্ত একমাত্র বিদেশির নাম কি, সাইমন ওডারল্যান্ড। ওনাকে কি করা হয়েছে, বীর প্রতীক ঘোষণা করা হয়েছে। ওকে, এটা পর্যন্ত ক্লিয়ার। তাহলে ল্যান্ড থাকলে এগুলো মনে রাখবো আমরা। হ্যাঁ, তারপর সাইমন ওডারল্যান্ড কিন্তু। হ্যাঁ, তারপর আরেকজনের নাম আছে, ওনার নাম সাইমন দিয়া, বাট ওনার নাম হলো সাইমন ডিং। ওনার নাম কি ছিল, সাইমন ডিং, ঠিক আছে। উনি একজন পেশায় কি ছিল, সাংবাদিক ছিল, সাংবাদিক ছিল। এই যে পাকিস্তানিরা আমাদের উপরে কি হয়েছে, বড় বড় হত্যাকাণ্ড চালাইছে, এটার সর্বপ্রথম, ঠিক আছে, খবরটা মানে বিদেশের কাছে বা বহির্বিশ্বের কাছে প্রচার করছিল এই সাইমন ডিং, ঠিক আছে। তো উনি একমাত্র সাংবাদিক যিনি কি করছিল, বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে কি করছিল, ঠিক আছে, বাংলাদেশের উপর বর্বর হামলার কি করছে, প্রচার করছে। হ্যাঁ,
অনেক সময় চলে আসে যে এলো এই বহির্বিশ্বে কোন সাংবাদিক, হ্যাঁ, প্রথম কি করছে বহির্বিশ্বে আমাদের এইগুলা কি প্রচার করছে, সেটা সাইমন রিং। আর ওডারল্যান্ডের ক্ষেত্রে সাইমন ওডারল্যান্ড ছিল, হ্যাঁ, ল্যান্ড মানে ভূমি, এই জন্য উনি অংশগ্রহণ করছে কারণে বীর প্রতীক পাইছে এবং 2 নম্বর সেক্টর ছিল। আর সাইমন রিং এর ক্ষেত্রে রিং হলো কি উনি সাংবাদিক, ঠিক আছে, উনি কি করছিল এই হামলাটা প্রচার করছে বহির্বিশ্বে। ওকে, আচ্ছা। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা বারবার মেডিকেল কোশ্চেন আসে, চলো এটা নিয়ে আমি কথা বলবো। তার নাম হলো অ্যালেন গিন্সবার্গ। হ্যাঁ, অ্যালেন গিন্সবার্গ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে, উনি আসলে হলো কি ওনার যে বইটা ছিল তার নাম কি ছিল আমরা জানি, সেপ্টেম্বর অন যশোর রোড। হ্যাঁ, সেপ্টেম্বর অন যশোর রোড। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, তার বিখ্যাত বই সেপ্টেম্বর অন যশোর রোড। কার লেখা? অ্যালেন গিন্সবার্গের। হ্যাঁ, ঠিক আছে, উনি কোন জেলায় ছিল? যশোর জেলায়। হ্যাঁ, কোন জেলা? যশোর জেলা। কার বন্ধু ছিল আমরা জানি, উনি হলো কি সুনীল গঙ্গোপাধ্যায়ের বন্ধু ছিল। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, গঙ্গোপাধ্যায় এই ওনার বন্ধু ছিল। হ্যাঁ, এই তাহলে ওনার বইয়ের নাম ছিল সেপ্টেম্বর যশোর রোড। ঠিক আছে, ওনার যশোর জেলায় ছিল আর সুনীল গঙ্গোপাধ্যায়ের বন্ধু ছিল। এতটুকু মনে রাখলে ওনার চলবে। ওকে, তারপর চলো আরেকজন ব্যক্তি গ্যারি জে বেস। ঠিক আছে, গ্যারি জে বেস যে আছে উনি কি করছে, দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থের লেখক ছিল। হ্যাঁ, দ্য ব্লাড টেলিগ্রাম। হ্যাঁ, এটা মনে রেখো আর কি, এত বেশি ইম্পর্টেন্ট না, আর মাঝে মাঝে চলে আসে। ব্লাড টেলিগ্রাম গ্রন্থের লেখক। হ্যাঁ, তাহলে কি বলছি, এটা অ্যালেন গিন্সবার্গ সম্পর্কে 3টা মনে রাখলাম। সেপ্টেম্বর যশোর রোড, যশোর জেলা, আর কি আছে সুনীল গঙ্গোপাধ্যায়ের বন্ধু। আর গ্যারি জে বেস বা গ্যারি জে বেস যেটা বলে দ্য ব্লাড টেলিগ্রামের লেখক ছিল। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে বুঝে দিলাম। এগুলো কিন্তু প্রশ্ন আসবে, তুমি মাস্ট প্রশ্ন পাবাই, মেডিকেল পরীক্ষা দিতে গেছো, এগুলো আসবে না, হইতেই পারে না। ঠিক আছে, তারপর চলে আসো আমরা আরেকজনের নাম বলবো, মারিও বেরেঞ্জি। হ্যাঁ, মারিও বেরেঞ্জি। হ্যাঁ, উনি একমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ইতালীয় নাগরিক। হ্যাঁ, ইতালীয় নাগরিক। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, এটাই আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশি কে একমাত্র নিহিত হয়েছে। আমি বলছিলাম ল্যান্ড মানে ভূমি, উনি অংশগ্রহণ করছে বিদেশি। আর সাইমন রিং মানে কি ড্রিং করে না, ড্রিং করে উনি সবকিছু প্রচার করছে পুরো বিশ্বে। আর মারিও বেরেঞ্জি যে ছিল, মারিও বেরেঞ্জি ও মরে গেছে। মারিও বেরেঞ্জি মনে রাখার জন্য মনে রাখবা বলতো, যদি ওনাদের আসলে অবদান অনেক বেশি, আসলে ওনাদের নিয়ে এগুলো কথা বলা অনেক ঝামেলা। যাই হোক, তারপর আমরা আপাতত মনে রাখার জন্য পরীক্ষার জন্য জাস্ট মনে রাখবো মারিও বেরেঞ্জি হলো মারা গেছিল, মানে নিহত হয়েছিল। আমরা জানি নিহত মানে কি মারা যাওয়া। তাহলে কে মারা গেছে? মারিও বেরেঞ্জি। কোন দেশের নাগরিক ছিল? ইতালীয় নাগরিক ছিল। কোন দেশের নাগরিক ছিল? ইতালীয় নাগরিক ছিল। আর আগের জন যে ছিল ওডারল্যান্ড, উনি অস্ট্রেলিয়ার নাগরিক ছিল। কোন দেশে জন্ম হয়েছে? নেদারল্যান্ডে জন্ম হয়েছে। ওকে, এই ঠিক আছে। তারপর চলো আরেকটা পেইড কোশ্চেন, যেটা 1 বছর পরে পরে মেডিকেলে আসে। ঠিক আছে, সেটা কনসার্ট ফর বাংলাদেশ, এটা তোমরাও জানো, কনসার্ট ফর বাংলাদেশ। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন বললাম কি 1 বছর পরে পরে আসে কনসার্ট ফর বাংলাদেশ। হ্যাঁ, কনসার্ট ফর বাংলাদেশ, যে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে শরণার্থী ছিল এদের সাহায্যার্থে একটা সঙ্গীতের অনুষ্ঠান হয়েছিল। হ্যাঁ, তাহলে যেটা বললাম যে বাংলাদেশের শরণার্থীদের, ঠিক আছে, সাহায্যার্থে কোথায় হয়েছিল, এটা কি হয়েছিল, মানে এক ধরনের কি বলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা স্থানটা আসে পরীক্ষায় মাস্ট, এটা বিসিএস এও আসে, এটা মেডিকেলে আসে, এটা সব জায়গায় আসে। স্থানটা কোথায়? স্থানটা জানি আমরা হলো মেডিসন স্কোয়ার। হ্যাঁ, মেডিসন স্কোয়ার, ঠিক আছে, নিউ ইয়র্ক। হ্যাঁ, এটা ঝামেলাবাদী, এটা অনেকে লন্ডন মনে করে, বিশ্বাস করে এটা লন্ডন না, কিন্তু নিউ ইয়র্ক, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিউ ইয়র্ক। হ্যাঁ, নিউ ইয়র্ক কোথায়? যুক্তরাষ্ট্রের। হ্যাঁ, মানে অনেকে এটা লন্ডন দেখাইতে চায়। ঠিক আছে, কনসার্ট ফর বাংলাদেশ এটা যুক্তরাষ্ট্রে হয়েছে, যে জায়গায় ঝামেলা ওই জায়গায় হয়েছে। ঠিক আছে, যুক্তরাষ্ট্র আমাদের বিপরীতে ছিল, যুক্তরাষ্ট্রে এটা হয়েছে। ঠিক আছে, তাহলে কোথায় হয়েছে? নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের কোন স্কোয়ার, মানে কোন কোথায়? মেডিসন স্কোয়ারে। এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, নিউ ইয়র্কটা। নিউ ইয়র্কটা ভালো ভালো মনে রাখবে। হ্যাঁ, অনুষ্ঠান সময়টা কবে? সময়কালটা হলো 1 আগস্ট 1971। হ্যাঁ, তারিখ এত বেশি ইম্পর্টেন্ট না, এটা দেখে রেখো কি, 1 আগস্ট 1971। হ্যাঁ, তারিখ এটা মোটামুটি যদি মনে রাখতে পারো ভালো। ঠিক আছে, আয়োজকটা ইম্পর্টেন্ট, আয়োজক। ঠিক আছে, আয়োজক ছিল রবিশঙ্কর। ঠিক আছে, আর মোস্ট ইম্পর্টেন্ট যে তার নাম হলো জর্জ হ্যারিসন। হ্যাঁ, এটা মাস্ট, জর্জ হ্যারিসনের নাম মাস্ট 3 স্টার মনে রাখবে। হ্যাঁ, আসবে জর্জ হ্যারিসন। হ্যাঁ, তাহলে আয়োজক থেকে ছিল, অনুষ্ঠানের আয়োজক ছিল রবিশঙ্কর। ঠিক আছে, এবং জর্জ হ্যারিসন। হ্যাঁ, পণ্ডিত রবিশঙ্কর এবং কি জর্জ হ্যারিসন। এবং দলের নাম কি ছিল? যে ব্যান্ড ছিল, দলের নাম ছিল বিটলস। হ্যাঁ, ব্যান্ড দলের নাম ছিল বিটলস। ঠিক আছে,
আর এখানে কত জন লোক ছিল? 40,000 লোক সমাগম হয়েছিল। হ্যাঁ, 40,000, এগুলো একটু মনে রাখার দরকার নেই, এগুলো একটু জানিয়ে রাখা যায়। 40,000 লোক ছিল। আর এখানে কে কে গান করছিল, মানে কে কে গায়ক ছিল, পরিবেশন, সঙ্গীত পরিবেশন করছে কে কে, সঙ্গীত পরিবেশন, এগুলো একটা রিডিং দিয়ে রাখবা। হ্যাঁ, এত বেশি ইম্পর্টেন্ট মনে রাখার দরকার নেই। বব ডিলান, ঠিক আছে, বব ডিলান, ঠিক আছে। তারপরে ছিল হলো এরিক ক্লাপটন, এরিক ক্লাপটন। এগুলো কিন্তু আমি বলছি এগুলো এগুলো একদম রিডিং। হ্যাঁ, এটা রিডিং দিয়ে রাখবা, ঠিক আছে। তারপরে হলো এই 40,000, এটাও রিডিং দিয়ে রাখবা। হ্যাঁ, আর সময়টাও রিডিং দিয়ে রাখবা, এই তিনটা রিডিং দিবা। হ্যাঁ, এই কিন্তু আয়োজক মাস্ট, ঠিক আছে, স্থান মাস্ট, এই দুটা মনেই রাখবা। হ্যাঁ, ঠিক আছে, ব্যান্ড দলের নামটা মাস্ট, এই তিনটা ভালো মতো মনে রাখবা। কোশ্চেন ওই তিনটা থেকে বারবার আছে, এগুলো একটু রিডিং দিয়ে রাখবা। বব ডিলান, এরিক ক্লাপটন, ঠিক আছে, লিওন রাসেল, মানে একটু রিডিং দিয়ে রাখা আর কি। হ্যাঁ, যদি কখনো চলে আসে, লিওন রাসেল। তারপরে হলো বিলি প্রিস্টন, ঠিক আছে, বিলি প্রিস্টন। আর হলো উস্তাদ আয়াত আলী খান, উস্তাদ আয়াত আলী খান। হ্যাঁ, এটা জাস্ট এটা এইটুক জাস্ট রিডিং দিয়ে রাখো। বব ডিলানের নামটা একটু মনে রেখো। হ্যাঁ, বব ডিলান, বব ডিলানের নামটা একটু মনে রেখো। ওকে, ঠিক আছে। তাহলে একটু মুছে দিলাম। কনসার্ট ফর বাংলাদেশ, মোটামুটি শিওর থাকো। কনসার্ট ফর বাংলাদেশ, এগুলোতে একটা আসবে, যে কোনো একটাতে আসবে মাস্ট, আর দুইটা তিনটা আসতে পারে। তাহলে এটা হলো নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে, যুক্তরাষ্ট্রে। এটা 1 আগস্ট 1971। আয়োজক ছিল হলো কি জর্জ হ্যারিসন, বেশি ইম্পর্টেন্ট, আর পণ্ডিত রবিশঙ্কর। ওনার ব্যান্ড দলের নাম ছিল বিটলস। 40,000 লোক ছিল। সঙ্গীত পরিবেশন করছে বব ডিলান, এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরিক ক্লাপটন, লিওন রাসেল, বিলি প্রিস্টন, ওস্তাদ আলী খান, আয়াত আলী খান। এগুলা জাস্ট রিডিং দেওয়া, চোখ বলে রাখলে, আর না থাকলে দরকার নাই, পড়ারই দরকার নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসো আমাদের প্রথম কোন দেশ আমাদের কি স্বীকৃতি দিয়েছে, প্রথম দেশ। এটা অনেক ঝামেলা ছিল, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ক্লিয়ার করে দিচ্ছে। এটা একদম চোখ বন্ধ করে, ভুটান। কয় তারিখে দিচ্ছে? 6 ডিসেম্বর। হ্যাঁ, ঠিক আছে, 1971। হ্যাঁ, ভারত, হ্যাঁ ভারতও দিছে। ভারত কয় তারিখে দিছে? 6 ডিসেম্বর দিছে। বাট তাহলে ভাই এটা কেমন প্রথম হলো? কারণ ভারতের কিছু কয়েক ঘন্টা আগে কি করছে? ভুটান দিছে। সো একদম ক্লিয়ার কনসেপ্ট, কোনো ভাবেই চিন্তা করার দরকার নাই। কোন দেশ? আনসার ভুটান, শেষ। এটা একদম হলো বাংলাদেশ থেকে, মানে প্রধানমন্ত্রী নিজে বলছে। সো এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। সো ভুটান, ঠিক আছে, প্রথম দেশকে ভুটান। ওকে, আচ্ছা। তারপর আসে অনেক সময় প্রথম মুসলিম দেশকে, প্রথম মুসলিম দেশ, প্রথম মুসলিম দেশ হলো কি? সেনেগাল। হ্যাঁ, প্রথম মুসলিম দেশ কি? সেনেগাল, ঠিক আছে। তারপর তোমাকে যদি বলা হয় হলো প্রথম অনারব দেশ কোনটা, না আরব না, অনারব দেশ কোনটা, তাহলে সেনেগাল। হ্যাঁ, প্রথম অনারব দেশ কোনটা? সেনেগাল, ঠিক আছে। তারপর তোমাদেরকে যদি বলা হয় প্রথম আফ্রিকান দেশ কোনটা, এটার নাম ছিল সেনেগাল। অর্থাৎ সেনেগাল তিনটা জায়গায়। হ্যাঁ, মুসলিম দেশ বলে সেনেগাল, অনারব দেশ বলে সেনেগাল, আফ্রিকান দেশ বলে সেনেগাল, ঠিক আছে। সেনেগাল, ঠিক আছে, সেনেগাল কিন্তু আমাদের প্রথম দেশের। ওকে, এটা পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। তাহলে অনেক সময় করে চলে আসে ভাই এটা অনারব বললেন, তাহলে প্রথম আরব দেশ কোনটা? আরব দেশ ইরাক। হ্যাঁ, ক আছে, ইরাক, ইরান না কিন্তু, ইরাক। হ্যাঁ, ইরাক হলো আমাদের প্রথম দেশ। ওকে, ঠিক আছে, এটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। তারপর চলে আসে প্রথম ইউরোপীয় দেশ কোনটা, কারণ ইউরোপরা অনেক, মানে এরা কি সবচেয়ে ধনী না বাংলাদেশ বিশ্বের, তাহলে এই জন্য চলে আসে ইউরোপীয় দেশকে। ইউরোপীয় দেশের মধ্যে প্রথম দেশ হলো কি? তখন জার্মানি 2 ভাগ ছিল, পূর্ব জার্মানি। হ্যাঁ, কারা দিছে? পূর্ব জার্মানি। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। তারপর চলে আসলে আরো যদি বলি, ঠিক আছে, এগুলা মোটামুটি এইটুক পর্যন্তই কমন, ঠিক আছে। এর বাইরে যেগুলো আছে এগুলো একটু মানে একটু জাস্ট চোখ বলে রাখবে, রিডিং দিয়ে রাখবে। হ্যাঁ, আসলে সবগুলো মনে রাখতে পারবে না, যতটুকু আগে মনে রাখছো নতুন করে কিছু মনে রাখবা, যেটা তুমি জানো ওটা দেখবা, বাকিগুলো তুমি জাস্ট চোখ বলাবা, ঠিক আছে। আমি বলে দিচ্ছি আপাতত, জাস্ট চোখ বলাবা। প্রথম উত্তর আমেরিকার দেশ। হ্যাঁ, উত্তর আমেরিকান দেশ, উত্তর আমেরিকার দেশ ছিল হলো বার্বাডোস। হ্যাঁ, বার্বাডোস। আর প্রথম দক্ষিণ আমেরিকার দেশ ছিল, এটার নাম ছিল ভেনিজুয়েলা। হ্যাঁ, ঠিক আছে, যদি মনে রাখতে পারো ভালো, না মনে রাখলে দরকার নেই। হ্যাঁ, আর আরেকটা আছে প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা, কারণ বাংলাদেশ যেহেতু সমাজতান্ত্রিকের পক্ষে ছিল, সমাজতান্ত্রিক দেশ হলো পোল্যান্ড। হ্যাঁ, ঠিক আছে, এতগুলো মনে রাখার দরকার নেই। মনে রাখবো মুসলিম দেশটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেনেগাল, ঠিক আছে। আর আরব দেশটা ইম্পর্টেন্ট বেশি, এই দুটা মনে রেখে তাহলেই হবে। আর বাকিগুলো দেখবা চোখ বলা। ইউরোপীয় দেশ জার্মানি ছিল, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। হ্যাঁ, দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকার ক্ষেত্রে বলছি এটা বার্বাডোস, ঠিক আছে। আর হলো দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে বলছি ভেনিজুয়েলা, ঠিক আছে। দক্ষিণের ক্ষেত্রে ভেনিজুয়েলা, আমি মনে রাখতাম এরকম দক্ষিণে দন্তন আছে, ভেনিজুয়েলা দন্তন আছে। হ্যাঁ, দন্তন নবদন্তন আছে, উত্তরে কিছু নাই, এই জন্য এটা বার্বাডোস। হ্যাঁ, আর সমাজতান্ত্রিকের মধ্যে বলছি পোল্যান্ড।
সমাজ, ছেলে পেলে তো পোলার কই থাকে, সমাজেই তো থাকে, তাই না? ল্যান্ডে থাকে, সমাজে থাকে। তো এই জন্য সমাজতান্ত্রিক বলে ল্যান্ড থাকবে, পোলা থাকবে, মানে পোলেন থাকবে। হ্যাঁ, বাংলাদেশের ভাষায় ছেলেদের পোলা বলা হয়। হ্যাঁ, তাই না? তাই এই জন্য পোলেন বলা লাগবে। ঠিক আছে, এর মধ্যে কি আর ভুটান ভারত দুজনে মিলে কি 6 ডিসেম্বর দিচ্ছে। হ্যাঁ, এটা মনে রাখলে চলবে আপাতত। আচ্ছা, আরো কোন দেশ কত তারিখে দিচ্ছে, এগুলো অনেক কিছু মনে রাখতে পারলে ভালো। আর লাস্ট বিসিএস একটা কোশ্চেন আসছে, এটার জন্য একটু মনে রাখো। পাকিস্তান কত তারিখে বাংলাদেশে, পাকিস্তান যদিও আমাদের বিপক্ষে ছিল, বাট পাকিস্তানের পরে কি করছে, সর্বশেষ আমাদের কি করছে, আমাদেরকে মানে এলো মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিছে। এটা দিয়েছিল 22 ফেব্রুয়ারি। হ্যাঁ, যেহেতু বিসিএস আসছে এই জন্য একটু বলে দিচ্ছে আর কি। 22 ফেব্রুয়ারি 1974। হ্যাঁ, 1974 সালে এসে কিন্তু কি তারা বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছে। ওকে, আচ্ছা, এই মোটামুটি। তারপরে চলে আসো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো কি আমাদের কি বলে খেতাব। ঠিক আছে, এখান থেকে মাস্ট একটা কোশ্চেন আসবে। হ্যাঁ, খেতাব থেকে, জাস্ট খেতাব থেকে। খেতাব নিয়ে অনেক আপডেটের কথা আছে, সো আমি ওগুলো সহ একবার বলে দিচ্ছি। ঠিক আছে, তোমার যত কনফিউশন সব ক্লিয়ার করে দিচ্ছি। আমি আগে পুরাতনটা বলতেছি, পুরাতন যেটা ছিল। হ্যাঁ, মোট খেতাব ছিল 676 জন। হ্যাঁ, ঠিক আছে, মোট খেতাব 676 জন। আমাদের এই খেতাব 4টা ছিল। প্রথমত শ্রেষ্ঠ, তাহলে বীর শ্রেষ্ঠ। পরে ছিল কি 2 নম্বরে কি শ্রেষ্ঠর পরে কি উত্তম থাকে, তাহলে বীরোত্তম। ঠিক আছে, এরপরে কি থাকবে বীরের উত্তম, এরপরে কি থাকে বিক্রম থাকে। ঠিক আছে, বীর বিক্রম। আর লাস্টে হলো বীর প্রতীক। হ্যাঁ, প্রতীক সবার লাস্টে থাকে। হ্যাঁ, এটাকে মনে রাখবা। তো এই ব্যাপারটা কি ছিল, আমাদের বীর শ্রেষ্ঠ 7 জন, এটা নিয়ে কোনো সমস্যা ছিল না। এটা 68 জন। ঠিক আছে, আর এটা 175 জন, 426 জন। তো মনে রাখার ব্যাপারটা এরকম ছিল যে 7, 8, 5, 6। ঠিক আছে, মনে রাখতে হবে এরকম 7, 8, 5, 6। বাট এটা একটু চেঞ্জ হয়েছে এখন যুদ্ধাপরাধীদের জন্য আমাদের আর কি বলে বাংলাদেশ সরকার কি করছে, 4 জনের খেতাবকে বাতিল করছে। কয়জন? 4 জনের খেতাবকে বাতিল করছে। তো সেই অনুসারে যদি হয়, আপডেটের তথ্য অনুসারে আমাদের এগুলো কি কয়জন আছে, 672 জন আছে। ঠিক আছে, কয়জন আছে, 672 জন আছে। হ্যাঁ, ঠিক আছে, 672 জন আছে। তাই এই 672 4 জন কিভাবে কমছে, বীর শ্রেষ্ঠ তো 7 জনের একজন কমে নাই। সো কমছে নিচের জায়গায়। নিচে আছে কয়টা জায়গা, 3টা জায়গা। তাহলে ভাই এটার থেকে একজন বাদ হয়েছে, এটার থেকে একজন বাদ হয়েছে, এটার থেকে একজন বাদ হওয়ার কথা ছিল, বাট যেহেতু এই জায়গা থেকে বাদ হইতে পারে নাই, মোট 4 জন, তাহলে এটা থেকে 2 জন বাদ হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো খুব সহজেই তুমি আগে এটা মনে রাখো যে 7, 8, 5, 6। তার মধ্যে কি 8 এর থেকে একটা বাদ হয়েছে, তাহলে বর্তমানে 67 জন। এটা 75 থেকে একজন বাদ হয়েছে, এই জন্য 174 জন। এটা থেকে 2 জন বাদ হয়েছে, এই জন্য 424 জন। এই মোটামুটি। ঠিক আছে, এটা কত তারিখে করা হয়েছে, এটা হলো 6 জুন 2021। ঠিক আছে, 6 জুন 2021। 6 জুন 2021। এই 4 জনকে বাধ্য হয়েছে। এই 4 জনকে কি ছিল, ওইগুলো তো বেশি জানার দরকার নেই, খালি এইটুকু মনে রেখো। কি বলছি, এটা 7 জন, এটা 7 জন। তাহলে ব্যাপারটা কি হলো, এখন কি দাঁড়ালো ভাই, আনসারটা হলো 7 আর 7 আর 4 আর 4। দেখছো, মানে প্রথম 2টা মিল, পরের 2টা মিল। ঠিক আছে, 7, 7, 4, 4। ঠিক আছে, এই এতটুকু মনে রাখলে ইনশাআল্লাহ মোটামুটি পারবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তোমাদের ঝামেলা শেষ হয়েছে? অনেক কনফিউশন আছে, মানে কোনটা দেখাবো। অবশ্যই রিসেন্ট তথ্য দেখাবো। এটা কারণ 2021 সালে এটা কিন্তু কি হয়েছে আমাদের, মানে এটা হলো দলিল আকারে বের হয়ে গেছে। সো এটা দেখাবো। যদি এটা অপশনে না থাকে তখন এটা দেখাবো, বাট আগে এটা দেখাবো 67, 174, 124, 424। আর যদি না থাকে দেন এটা দেখাবো। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা, তাহলে খেতাবের এইটুকু ক্লিয়ার, বুঝছো কিনা? এবং এখান থেকে প্রশ্ন আসবেই। আরো কিছু খেতাব নিয়ে কথা বলবো। আমাদের কিছু মহিলা আছে যারা খেতাবপ্রাপ্ত বিধান নারী আছে। তাহলে বীর প্রতীক, ঠিক আছে, বীর প্রতীক কে ছিল? 2 জন। বীর প্রতীক আমাদের মহিলা কয়জন? 2 জন। হ্যাঁ, একজনের নাম কি আছে, একজনের নাম হলো ক্যাপ্টেন সেতারা বেগম। হ্যাঁ, সেতারা বেগম। আর 2 নম্বরের নাম ছিল তারামন বিবি। হ্যাঁ, ঠিক আছে, তারামন বিবি। হ্যাঁ, তাহলে দেখো আমি যেটা বলতাম, সে তারা মানে কি 2 জন না? ঠিক আছে, সে তারা মানে কি 2 জন না? এই জন্য সে তারা বিবি 2 নং সেক্টরে কাজ করতো। আর বিবিতে ব আর ব আছে, মানে সেম জিনিস আছে, 11 নং সেক্টরে কাজ করতো। হ্যাঁ, তাহলে বিবিতে কয় নম্বর সেক্টরে কাজ করতো? 11 নম্বর সেক্টরে কাজ করতো। আর সেতারা বেগম কয় নম্বর সেক্টরে কাজ করতো? 2 নম্বর সেক্টরে কাজ করতো। হ্যাঁ, ঠিক আছে, তো সেতারা বেগম 2 নম্বর সেক্টর, তারামন বিবি কয় নম্বর সেক্টর? 11 নম্বর সেক্টরে কাজ করতো। ওকে, তারপর চলো সে একমাত্র আদিবাসী খেতাবপ্রাপ্ত একমাত্র আদিবাসী। হ্যাঁ, খেতাবপ্রাপ্ত একমাত্র কি আদিবাসী। আদিবাসীর নাম কি ছিল? ওর নাম ছিল ইউকে চিং। তার নাম ছিল ইউকে চিং। হ্যাঁ, ইউকে চিং কি ছিল? চাকমা ছিল। হ্যাঁ, খেতাবপ্রাপ্ত একমাত্র আদিবাসী
খেতাবপ্রাপ্ত একমাত্র আদিবাসী কে ছিল? ইউকে চিং। সরি, তাহলে খেতাবপ্রাপ্ত একমাত্র আদিবাসীর নাম ছিল ইউকে চিং, উনি কি ছিল? চাকমা ছিল। ওকে, তারপর খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ কে ছিল? সর্বকনিষ্ঠ, হ্যাঁ, সর্বকনিষ্ঠ ছিল শরীফুল ইসলাম। এটা মনে রাখলে পারো, আর তোমাদের লেভেলে এত বেশি ইম্পর্টেন্ট না এটা। আচ্ছা, বাদ লাগবে না, এই দুইটাই মনে রাখো। মানে এই দুইটার মধ্যে কি বীর প্রতীক পাইছিল দুইজন মহিলা, একজন হলো ক্যাপ্টেন সেতারা বেগম আর তারামন বেবি, আর একমাত্র আদিবাসী কে ছিল? ইউকে চিং। ঠিক আছে, আদিবাসী কে ছিল? ইউকে চিং, বুঝছো? তারপর আরেকজন ব্যক্তি আছে যাকে আমরা খুবই ইম্পর্টেন্ট, আরেকজন ব্যক্তি যাকে বলা হয়তো মুক্তি বেটি। কি বলা হয়তো? মুক্তি বেটি। হ্যাঁ, মুক্তি বেটির নামে পরিচিত কে ছিল? কাকন বিবি। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, কাকন বিবি। ঠিক আছে, কাকন বিবি। উনি কোন সম্প্রদায় ছিল? খাসিয়া সম্প্রদায় ছিল। ঠিক আছে, কয় নম্বর সেক্টরে কাজ করছে? উনি 5 নম্বর সেক্টরে কাজ করছে। এটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো, যে তোমরা ঝামেলা করো কি তারামন বিবির সাথে হলো মুক্তি বেটি ঝামেলা করো। ঠিক আছে, দেখো আমি যেটা মনে রাখতাম যে মুক্তি বেটিতে ক আছে, বুঝছো? এই জন্য কাকনে ক আছে, অর্থাৎ মুক্তি বেটি হিসেবে কাজ করে কাকন বিবি। আর তারামন বিবি তো হলো সেক্টরে কাজ করছে, কারণ সে তারা মানে যে কোনো জায়গায় তারা থাকলেই সে তারা যদি থাকে তাহলে সরাসরি তারা বীর প্রতীক ছিল, বুঝছো? বীর প্রতীকের ক্ষেত্রে তো আছে, তারাতে তো আছে। ঠিক আছে, আর মুক্তি বেটিতে ক আছে, উনি হলো কাকন বিবি ছিল, উনি খাসিয়া সম্প্রদায় ছিল। আর আদিবাসী যে ছিল সে কিন্তু চাকমা সম্প্রদায় ছিল। ঠিক আছে, আর সেক্টর এটা এত বেশি ইম্পর্টেন্ট না, একটু রিডিং দিয়ে দেখো। ঠিক আছে, এটা পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। তারপরে চলে আসো, আমরা একটু বলি, আমরা একটু লাস্ট, যদিও ক্লাস বড় হয়ে যাচ্ছে, বাট যেহেতু শেষ সময় একটু আমরা লাস্ট বীর শ্রেষ্ঠ নিয়ে একটু বলি এখন। হ্যাঁ, বীর শ্রেষ্ঠ এটা বলে আমরা শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, বীর শ্রেষ্ঠ ক্ষেত্রে কে কোন সেক্টর আছে এটা বারবার আসে, এটা একটা প্রশ্ন পাবাই তুমি। ঠিক আছে, এই জন্য এটা মনে রাখবা, আজ হাজারো মোমের নূর জ্বলে। হ্যাঁ, ঠিক আছে, আজ হাজারো মোমের নূর জ্বলে। আমরা জানি বাংলাদেশের আয়তন কত? 1,47,570 না, এরকম ছিল না? তো এইখানে এরকম ভাবে মনে রাখবা যে আজের নিচে 1 মনে রাখবা, হায়ের নিচে কি মনে রাখবা? 4 মনে রাখবা। ঠিক আছে, এটা নিয়ে 7 মনে রাখবা। তার রতে চলে আসো, রতে কি মনে রাখবা? 1,47,000 10,000, মানে আমি এটাতে একটু মডিফাই করলাম, 570 ভাগ করলাম, মানে মুছা দিলাম, মুছা দিয়ে কি হলাম? 1,47,000 10,208। ঠিক আছে, এইভাবে মনে রাখলাম। ঠিক আছে, 1,47,208 আর কি। হ্যাঁ, বুঝছো? তাহলে দেখো আমরা বলি, তাহলে 1,47,000 10,000। ঠিক আছে, মানে এরকম, মানে এটা যদি মিলবে না, ধরো মনে ভাবলাম এটা 1,47,000, এটা 10,000, এটা 208, এরকম ভাবলাম। ঠিক আছে, এটা ভাইবা আমরা করতেছি। তাহলে দেখো এই যে মোমের মধ্যে, তাহলে 10-এর পরে কত আছে? 2, তারপর এটা হচ্ছে 0, আর নূরের মধ্যে কি হবে? 8 হবে, জলে দিয়ে গেছে না? হ্যাঁ, তাহলে মোটামুটি হয়ে যায়। তাহলে আজ হাজারো মোমের নূর জ্বলে। ঠিক আছে, এই দিয়ে গেছে না আর কি। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের হয়ে যায়। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আজ কি মনে রাখবো? তাহলে 1 নং সেক্টরে কি কাজ করছে? ঠিক আছে, এই আজ মনে রাখবো আব্দুর রৌফ। হ্যাঁ, আব্দুর রৌফ আর কি। হ্যাঁ, তারপরে 4 নম্বর সেক্টর, 4 নং সেক্টরে কি কাজ করছে? হামিদুর রহমান। হ্যাঁ, ঠিক আছে, তারপরে জাদিয়া কি বলে। তারপর 7 নং সেক্টরে কি কাজ করছে? জাদিয়া মনে রাখবো জাহাঙ্গীর। হ্যাঁ, মহিউদ্দিন জাহাঙ্গীর। ঠিক আছে, মহিউদ্দিন জাহাঙ্গীর। তারপর চলে আসে 10 নম্বর সেক্টরে কি কাজ করছে? 10 নম্বর সেক্টরে আমরা মনে রাখবো রুহুল আমিন। হ্যাঁ, ঠিক আছে, রুহুল আমিন। ঠিক আছে, তারপর চলে আসো 2 নম্বর সেক্টরে কি কাজ করছে? 2 নম্বর মধ্যে কি মনে রাখবো? মোস্তফা কামাল। হ্যাঁ, ঠিক আছে, তারপর মধ্যে কি মনে রাখবো? মানে 0 নং সেক্টর, মানে কোনো সেক্টর ছিল না। হ্যাঁ, সেক্টরে কাজ করে না, মতিউর রহমান। হ্যাঁ, ঠিক আছে, তারপর চলে আসো 8 নম্বর সেক্টর। 8 নম্বর সেক্টরে কি কাজ করতো? 8 নম্বর সেক্টরে কাজ করতো নদী হলো কি? নদী হলো আমরা মনে রাখবো নূর শেখ। হ্যাঁ, ঠিক আছে,
যেমন নূর শেখ, এই মোটামুটি। তাহলে আমাদের মোটামুটি 7 জন ব্রিটিশ শেষ গেল। তাহলে 1 নম্বর সেক্টরের কাছে আব্দুর রউফ, 4 নম্বর সেক্টর হামিদুর রহমান, 7 নম্বর সেক্টর মুহিউদ্দিন জাহাঙ্গীর, 10 নম্বর রুহুল আমিন, 2 নম্বর সেক্টর মুস্তফা কামাল। এই মতিউর রহমান কোনো সেক্টর কমান্ডার ছিল না, কোনো সেক্টরে কাজ করতো না, কারণ উনি হলো কি উপরে মানে বিমানে থাকতে মারা গেছে। আর 8 নম্বর সেক্টরে গিয়েছিল নূর শেখ, ঠিক আছে, ল্যান্স নাইক নূর মোহাম্মদ শেখ আর কি, হ্যাঁ, নূর শেখ নাই, নূর মোহাম্মদ শেখ আর কি, হ্যাঁ, নূর মোহাম্মদ শেখ, ঠিক আছে। এই সেক্টর কমান্ডার গেল। সেক্টর কমান্ডারের কথা আমরা বলছিলাম 2 জনের খবর আছে, মহা, এটা হলো বুদ্ধিজীবী খবর, হ্যাঁ, বুদ্ধিজীবী খবর। বুদ্ধিজীবী খবর কোথায়? মিরপুরে, হ্যাঁ, ঠিক আছে। মিরপুরে মদে কি বলছিলাম মতিউর রহমান, ঠিক আছে। আর হাদিয়া বলছিলাম হামিদুর রহমান, হ্যাঁ, ঠিক আছে। এই 2 জনের খবর, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তারপর চলে আসো আরেকটা জিনিস আছে, দেখো কোন বাহিনী ছিল, হ্যাঁ। আব্দুর রউফ ছিল, আব্দুর রউফ ছিল কি ইপিআর ছিল, হ্যাঁ, উনি ইপিআর ছিল, ঠিক আছে। তারপর চলে আসো হামিদুর রহমান। হামিদুর রহমান কি ছিল? সেনাবাহিনী ছিল। তারপর চলে আসো মুহিউদ্দিন জাহাঙ্গীর, উনি সেনাবাহিনী ছিল। তারপর চলে রুহুল আমিন, নৌবাহিনী ছিল, হ্যাঁ। তারপর চলো মোস্তফা কামাল, সেনাবাহিনী ছিল, হ্যাঁ। তারপর চলে আসো মতিউর রহমান একমাত্র বিমান বাহিনী ছিল, হ্যাঁ। আর লাস্টে ছিল নূর মোহাম্মদ শেখ, ইপিআর ছিল, হ্যাঁ। আচ্ছা, দেখো আমরা যদি আবার বলি, তাহলে ইপিআর কয়জন আছে? ইপিআর 2 জন আছে, হ্যাঁ। প্রথম জন শেষ জন, এই আজ হাজারো মোমের নূর জ্বলে, এই আজের আর হলো নূর, এই হলো কি ইপিআর ছিল, ঠিক আছে। আর মাঝখানে হলো রুহুল আমিন হলো নৌবাহিনী ছিল, আর মতিউর রহমান বিমান বাহিনী ছিল, এই 3টা মনে রাখবা। আর বাকি সবাই সেনাবাহিনী ছিল। তাহলে ইপিআর ছিল 2 জন, সেনাবাহিনী ছিল 3 জন, ঠিক আছে, নৌবাহিনীর 1 জন আর বিমান বাহিনীর 1 জন, হ্যাঁ। এই মোটামুটি মনে রেখো। এর চেয়ে আরো বেশি তথ্য যদি জানতে চাও ওরা জানতে পারো, ভালো। আর সর্বশেষ কে মারা গেছে এটা বারবার আসে, মনে রাখবা। সর্বশেষ মারা গেছিল মুহিউদ্দিন জাহাঙ্গীর। সর্বশেষ কে মারা গেছে? এই মুহিউদ্দিন জাহাঙ্গীর কিসে সর্বশেষ মারা গেছে, ঠিক আছে। সর্বশেষ 14 ডিসেম্বর মারা গেছে, হ্যাঁ, ঠিক আছে। 14 ডিসেম্বর 1971 সালে মারা গেছে। কে মারা গেছে? মুহিউদ্দিন জাহাঙ্গীর, হ্যাঁ, সর্বশেষ মারা গেছে, ওকে। সর্বশেষ মারা গেছে মুহিউদ্দিন জাহাঙ্গীর, ওকে। এটা কোন ঠিক আছে কিনা? আচ্ছা, সর্বপ্রথম কে মারা গেছে? সর্বপ্রথম মারা গেছিল আব্দুর রউফ, হ্যাঁ, উনি প্রথম মারা গেছে, হ্যাঁ। আর সর্বশেষ মারা গেছে উনি, হ্যাঁ। এই মোটামুটি। তারপর চলে আসো, আমরা একটু বলে শেষ করে দিই, কারণ আসলে আর বেশি সময়, অনেক সময় নষ্ট করে ফেলছে অলরেডি। আমাদের একটা জাদুঘর আছে মুক্তিযোদ্ধাদের নিয়ে, তাহলে এটাকে নাম হলো মুক্তিযোদ্ধা জাদুঘর, হ্যাঁ। কি নাম? মুক্তিযোদ্ধা জাদুঘর, হ্যাঁ। এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1996 সালে, হ্যাঁ। এটা কোথায় অবস্থিত? এটা বর্তমানে কোথায় অবস্থিত? এগুলো বর্তমানে আগারগাঁয়ে অবস্থিত, হ্যাঁ। আগারগাঁও অবস্থিত, আগারগাঁও ঢাকাতে অবস্থিত, হ্যাঁ। এটা একটু মনে রেখো, আর আপাতত দরকার নাই। তারপর প্রথম সশস্ত্র প্রতিরোধ, হ্যাঁ, কোথায় গড়ে উঠছিল? গাজীপুর, হ্যাঁ। আমি এটা অলরেডি বলছিলাম, গাজীপুর, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো বাংলাদেশ প্রথম কোন জায়গায় সদস্যপদ লাভ করে? বিশ্বের সদস্যপদ লাভ করে কমনওয়েলথের, হ্যাঁ। ওয়াইসি না কিন্তু, কমনওয়েলথের, হ্যাঁ, ঠিক আছে। সর্বপ্রথম সদস্যপদ লাভ করে কমনওয়েলথের, ঠিক আছে। তারপর হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এটা কোথায় ছিল? চট্টগ্রামের কালুরঘাটে, হ্যাঁ। চট্টগ্রামের কালুরঘাটে, হ্যাঁ, চট্টগ্রামের কালুরঘাটে। এই কালুরঘাট থেকে এলো 2টা জিনিস। এই 2টা জিনিস কি হইতো? একটা হলো নাম ছিল কি চরমপত্র, ঠিক আছে। 2 ছিল জল্লাদের দরবার, হ্যাঁ, জল্লাদের দরবার, হ্যাঁ, চরমপত্র আর জল্লাদের দরবার, হ্যাঁ। এটা কে পাঠ করতো? পাঠ করতো এমআর আক্তার মুকুল, হ্যাঁ, এমআর আক্তার মুকুল, হ্যাঁ, ঠিক আছে। এমআর আক্তার মুকুল উনি হলো কি এটা পাঠ করতো, ওকে, ঠিক আছে। তারপর চলচ্চিত্র নিয়ে 2টা কথা বলি, এইটুকু বুঝতে পারছো তো? এই কালুরঘাট কেন্দ্রে চরমপত্র জল্লাদের দরবার, এটা এমআর আক্তার মুকুল পাঠ করতো, হ্যাঁ। আচ্ছা, তারপর চলে আসো মুক্তিযুদ্ধ নিয়ে কি প্রামাণ্যচিত্র ছিল? প্রামাণ্যচিত্র ছিল জহির রায়হানের, ঠিক আছে।
ওনার নাম ছিল স্টপ জেনোসাইড। হ্যাঁ, স্টপ জেনোসাইড। হ্যাঁ, এটাই মনে রেখো, ঠিক আছে। তারপরে চলে আসে ওনার চলচ্চিত্র ছিল জহির রেহানের ছিল, যেটা ছিল হলো জীবন থেকে নেয়া, ঠিক আছে। আর এটা ছিল লেট দেয়ার বি লাইট। হ্যাঁ, লেট দেয়ার বি লাইট। হ্যাঁ, ঠিক আছে, লেট দেয়ার বি লাইট। হ্যাঁ, এই তারপর ছিল আরেকটু যদি বলি, আর দুই একটা চলচ্চিত্র যদি বলি, চাষী নজরুল ইসলামের একটা চলচ্চিত্র ছিল, ঠিক আছে, সেটা ছিল হাঙর নদী গ্রেনেড। হ্যাঁ, হাঙর নদী গ্রেনেড। এটা যদি চলচ্চিত্র আসে, এটা খুব ইম্পর্টেন্ট। চলচ্চিত্র যদি আসে তাহলে চাষী নজরুল ইসলাম, আর যেটা যদি উপন্যাস আসে, উপন্যাস কিন্তু সেলিনা হোসেনের। হ্যাঁ, উপন্যাস সেলিনা হোসেনের, উপন্যাস কার? সেলিনা হোসেনের। আর যদি চলচ্চিত্র আসে, চলচ্চিত্র আসে, চলচ্চিত্র যদি আসে তাহলে কিন্তু কি চাষী নজরুল ইসলামের। হ্যাঁ, চলচ্চিত্র যদি আসে তাহলে চাষী নজরুল ইসলামের। হ্যাঁ, উপন্যাস আসলে সেলিনা হোসেন। আর ওনার আরেকটা চলচ্চিত্র ছিল, সেটার নাম কি ছিল? ওরা 11 জন। হ্যাঁ, ওরা 11 জন। হ্যাঁ, এটা তো মনে রেখো। আর অনেকগুলো আছে, বাট ওগুলো তোমাদের ব্যাপার, তুমি যদি মনে রাখতে পারো ভালো। হ্যাঁ, বুঝতে পারছো? একটু বড় হয়ে গেছে, বাট আসলে লেকচার যেগুলো বললাম লাস্ট মোমেন্টে যদি মনে রাখতে পারো, আই থিঙ্ক ভাইয়া কোশ্চেনের সেট হয়, এই অপশনগুলো কি ভিন্ন হয়? হ্যাঁ, অবশ্যই কোশ্চেনের সেট থাকে বলতে পূরণ করতে হয় না, বাট প্রশ্ন আলাদা, সেট আলাদা, ঠিক আছে, সব আলাদা থাকে, ঠিক আছে, অপশন আলাদা, সব আলাদা থাকে। হ্যাঁ, ঠিক আছে। সো অনেক সময় নষ্ট করে ফেলছি, ঠিক আছে। আর আজকে আর ক্লাস বাড়াই না, সে সবাই ভালো থাকবা, তোমাদের জন্য শুভকামনা, অবশ্যই ভালো করবা, আমাদের জন্য দোয়া রাখবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম।